আমাদের বিয়ে দিন না। উনি আমাদের গ্রামে বেড়াতে এসেছে, ওনার চোখে ময়লা পড়েছিল, তাই আমি। আয়নার কিছু বলার আগে লোকজন ধরে আইনকে থাপ্পড় দিয়ে বলে, তোকে আমরা কত ভালোবাসতাম, আর তুই কিনা ম্যাডামের সাথে এমন একটা অকাজ করলি। উনি তো তোর বড়, সেখানে তুই এমন কাজ করে আবার আমাদের মিথ্যে কথাও বলছিস। ও যা বলছে সব সত্যি, প্লিজ আমাকে যেতে দে, নাহলে খুব খারাপ হবে। টিয়ার কথা শুনে কয়েকজন মহিলা থাপ্পড় মেরে বলে, এত বড় সাহস, আমাদের ভয় দেখাস? অল্প বয়সের ছেলে দেখে তো নিজেকে সামলাতে পারিসনি, যে দেখছস এতিম ছেলে, তখনই ঝাঁপিয়ে পড়েছিলি। বেশি কথা না বলে কবুল বল। টিয়া রেগে গেলে মহিলাগুলো মেরে জোর করে আয়ানার ওর বিয়ে পড়িয়ে দেয়। বিয়ে পড়ানোর পরে ওদের ছেড়ে দিয়ে যে যার মতো চলে গেল। পিয়ার আগে চেয়ার থেকে উঠে চেয়ারম্যানের দিকে কেয়ার ছুঁড়ে মারলো, তুই আর আমার বান্ধবীর সাথে আগে ধরে বল। টিয়া শান্ত হ। আর আয়ান, তুই এমন কাজ কিভাবে করলি? তোকে বলেছিলাম ওকে নিয়ে ঘুরতে যেতে, আর তুই কি না? তোকে তো সহজ সরল ছেলে ভেবেছিলাম। দাঁড়া, তোকে এই গ্রাম থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করছি, ওয়েট কর। আপামনি, আমি কিছু করি নাই। আপুমনি, আমার সাথে এমন কাজ করবেন না। আয়ান রাইসার পা জড়িয়ে ধরে আয়ানকে লাথি দিয়ে সরিয়ে দিল। সাথে সাথেই ঘুম ভেঙে গেল প্রিয়ার। প্রিয়া চোখ খুলে দেখে ও নিজের রুমেই শুয়ে আছে, সারা শরীর ঘেমে একাকার হয়ে গেছে। বসে এক গ্লাস পানি ঢকঢক করে খেয়ে নিল। প্রিয়া মনে মনে বলতে লাগলো, হঠাৎ করে এই দুঃস্বপ্ন আবার কেন দেখলো? যতই ভুলে যেতে চাইছে ততই যেন ঘিরে ধরছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে, অভিযোগের সময় তো হয়েই গেছে, কে উঠে ওয়াশরুমে চলে যায়। গোসল করে বের হয়ে রেডি হয়ে নিল। রেডি হয়ে নিচে টেবিলে বসে। প্রিয়া ওর মাকে খাবার দিতে বলে। প্রিয়া খাবার খেতে লাগলো। হঠাৎ করে বসার ঘর থেকে কথার আওয়াজ শুনতে পেল। প্রিয়া খাবার খাওয়া শেষে বসার ঘরের দিকে গেলে চমকে যায়। কিছু বলার আগেই তুই আর তার মা বলে, টিয়া দেখ, আমাদের আকাশকে আমরা পেয়েছি। আকাশ মানে? আরে, তোর ছোট ভাই আকাশ। তোর কি মন ভোলা হলো নাকি? ওই আকাশ তোমরা কিভাবে জানলে? আরে ছোট আম্মু, ছোট আব্বু, ওইটা যে আকাশ, তার প্রমাণ কি? আকাশ যখন রাগ করে বাসা থেকে পালিয়ে গিয়েছিল, ওর ছোটবেলার সবকিছু দেখা আছে। ওকে এক চাচা খুঁজে পেয়েছিল, উনি আমাদের সব প্রমাণ দিয়েছে। আমাদের বিজ্ঞাপন দেখে আমাদের সাথে যোগাযোগ করে। আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো ফেক, তারপর খোঁজ খবর নিয়ে বুঝলাম না, এটা আমাদেরই সন্তান। ও, তাহলে তো ভালোই হলো, ছোট আম্মুর কান্না দিন শেষ, এখন শুধু হাসি খুশি থাকার সময়। হ্যাঁ, তুই কি অফিসে যাচ্ছিস? হ্যাঁ। আচ্ছা যা, আর তাড়াতাড়ি আসিস। আকাশ ফিরে আসে আর একটা অনুষ্ঠান করব। কিরে আকাশ, তুই তোর আপুর দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? কই? আচ্ছা আকাশ, চল ফ্রেশ হয়ে নিবি। আকাশ টিয়ার পাশ দিয়ে চলে যেতে লাগে। টিয়া পেছন থেকে ঘুরে আকাশকে দেখতে লাগলো। টিয়া দাঁড়িয়ে না থেকে বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে বসে আর মনে মনে বলে, হায় আল্লাহ, এটা তুমি কি করলে? আমি কেন এই পরীক্ষা ফেললে? ভেবেছিলাম কোনোদিন আমাদের আর দেখা হবে না, আর সেখানে কিনা আমার বাড়িতে এসে হাজির হলো, তা আবার আমার ছোট ভাই হিসেবে। আল্লাহ, কখনো তো এখন তো অনেক বড় হয়ে গেছে। দেখি যদি আমার থেকে স্ত্রীর অধিকার চায় তখন আমি কি করব? টিয়া কান্না আসলে গাড়ি থামলে ভাবনা জগৎ থেকে বের হয় আর গাড়ি থেকে নেমে পড়ে। এদিকে আকাশ রুমে ফ্রেশ হয়ে বসে থেকে ভাবতে লাগলো, আম্মা যদি জানে তিয়া ম্যামের সাথে আমার বিয়ে হয়েছে তখন কি হবে? না, এই কথা কাউকে বলা যাবে না। ধুর, আগে জানলে এখানে জীবনেও আসতাম না। ওনার জন্য খালি আমাকে বিপদে পড়তে হয়। ওনার জন্য গ্রাম ছাড়া হতে নিয়েছিলাম, ওনার জন্য সবার সামনে খারাপ হতে হয়েছে। এত বছর পর বাবা মাকে ফিরে পেলাম, আল্লাহ জানে এখন আবার এর জন্য আব্বা আম্মুকেও না হারাতে হয়। বাবু, কি ভাবছিস? কিছু না আম্মু। বাবু, আর কখনোই রাগ করে বাসা ছেড়ে চলে যাবি না, কথা দে। আম্মু, তখন ছোট ছিলাম, কোনটা ভালো কোনটা খারাপ সেটা বোঝার ক্ষমতা ছিল না। আব্বুর মার দিয়েছিল, তাই ভেবেছিলাম আব্বু আর তুমি আমাকে ভালোবাসো না, আমাকে ঘৃণা করো, তাই সেদিন রাতে পালিয়ে গিয়েছিলাম। আর কখনোই তোকে আমরা বকা দেব না, আর কখনো আমাদের ছেড়ে চলে যাস না। আর কখনোই যাব না আম্মু। এত বছরে বুঝে গেছি বাবা মা না থাকলে এই দুনিয়াতে টেকা অনেক কঠিন।
তুই কেন আমাদের কাছে আসিস নাই? তুই জানিস তোকে আমি কত খুঁজেছি। 11টা বছর তন্ন তন্ন হয়ে খুঁজেছি, কোথাও তোকে পাইনি। আমাদের 11টা বছর কিভাবে কেটেছে সেটা শুধু আল্লাহ আর আমরা জানি। আমাকে ক্ষমা করে দাও আম্মু। আমার ধারণা ছিল হয়তো এখন তোমরা আমাকে ঘৃণা করো, আর ভয়টা মনের মাঝে গেঁথে গিয়েছিল। আকাশের মা আকাশকে জড়িয়ে ধরে আকাশের কপালে চুমু দিয়ে বল, হা কর, আমি খাবার খাইয়ে দিই। আকাশের মা খাবার খাইয়ে দিতে লাগলো। আকাশও খাবার খেতে লাগলো আর ওর মায়ের দিকে তাকিয়ে থাকলো। খাওয়া শেষ হলে আকাশ খাটের উপর শুয়ে ঘুমানোর চেষ্টা করে। একসময় ঘুমিয়ে গেল। দুপুরে ঘুম ভাঙলে আকাশ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে বারান্দায় যায়। গেলেও তারপর নিচে চলে যায় ফ্রেশ হয়ে। দেখে সবাই বসে আছে। আকাশকে দেখে তিয়ার আম্মু বলে, বাবু খেতে আই। আকাশ খাবার খেতে বসলে তিয়ার আম্মু খাবার দিয়ে রান্নাঘরে চলে গেল। হঠাৎ করে তিয়া এসে বলে, আয়ান, তুই সত্যি করে বল, তুই কে? তুই এসব পরিচয় কোথা থেকে পেয়েছিস? তিয়ার কথা শুনে আকাশ খাবারের লোকমা রেখে তিয়ার দিকে তাকালো। সবাই তিয়ার দিকে তাকিয়ে বলে, টিয়া, এসব কি বলছিস? ঠিক বলছি, আমি মোটেও বিশ্বাস করি না ওই আকাশ। আমার মনে হয় এসব প্ল্যান করে এখানে এসেছে। টিয়া, তুই ভুল বুঝছিস। ওই আমার সন্তান আকাশ। ওই আকাশ না, ওই আয়ান। ওই রাঙ্গাপুর গ্রামে থাকতো, ওর বাবা মা মারা গেছে, ওরা এক দাদার কাছেই থাকতো। এই আকাশ কোন হিসেবে হয়? ওয়েট, ওই যদি আকাশ হয় নিশ্চয়ই ওর পিঠে নিচে পোড়া দাগ থাকবে, কারণ ওই যেদিন আমার ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল সেদিন তো ওর পিঠের সাইডেও আগুনে পড়েছিল, আমার স্পষ্ট মনে আছে। তিয়া আকাশের কাছে এসে আকাশকে জোর করে তুলে তিয়াকে বলতে লাগলো সবাই, বেশি বাড়াবাড়ি করিস না। আম্মু চুপ করো, প্রতারককে আগে সোজা করে নি। আপনি অপেক্ষা করেন, আমি শার্টটা খুলে দেখাচ্ছি। তিয়ার হাত সরিয়ে দিয়ে আকাশ শার্ট খুলে ফেললো। আকাশের পিঠে পোড়া দাগের সাথে পিঠের উপর কাটা দাগ দেখে তিয়া কয়েক পা পিছিয়ে গেল। আকাশ তিয়ার দিকে তাকিয়ে বলল, আপনি আমাকে এখানে কেটে দিয়েছিলেন, সেই দাগ এখনো আছে, চিনতে পারছেন তো? শুনেন, আমার মোটামুটি সবই মনে আছে। আমি আপনার সিক্রেট ব্যাপার জানার কারণে আমাকে মেরেছিলেন, সেদিনের কথা আজও ভুলিনি। কি? প্রিয়া সেদিন তোকে আঘাত করেছিল? তাহলে সেদিন তুই মিথ্যে কেন বলেছিলি? উনি আমাকে মেরে ফেলার ভয় দেখিয়েছিল, আর অনেক ভয়ও পেয়ে গিয়েছিলাম। এর আগে আমি ওনার রুমে আগুন লাগিয়ে দিয়েছিলাম, আর আমি আগুন দিতে চাই নাই, কিন্তু ভুলে গাড়িটা নিচে পড়ে যায়, যার কারণে সাথে সাথে আগুন ধরে গিয়েছিল, আর আমি অনেক ভয় পেয়েছিলাম। ফ্লোরে পড়ে গেলে আমার পিঠের ওপর পর্দার আগুন লেগেছিল, সেই থেকে এই পড়া দেখো, এখনো ঠিক হয় নাই। তুই এত খারাপ মেয়ে, কেউ নিজের ছোট ভাইকে এভাবে মারে? তোর রাগ কখনোই কমবে না। টিয়া, তোর ভুলের জন্য আমি আমার ছেলেকে এত বছর কাছে পাইনি। প্লিজ আর আমার ছেলের পেছনে লাগিস না, তোর কাছে হাত জোড় করছি। তিয়া আর কিচ্ছু বললো না, উপরে চলে গেলে আকাশও হাত ধুয়ে ফেলে। বাবা, খাবারটা খেয়ে নে। খোদা নেই আম্মু, আমি দাদার কাছে যাব। তোর দাদা ফার্ম হাউসে আছে। ওইটা তো আমি চিনি না। ড্রাইভারকে বল, ওই তোকে নিয়ে যাবে। আকাশ ফার্ম হাউসে চলে যায়। ওখানে গিয়ে দেখে ওর দাদা বসে আছে। আকাশ গেলে ওর দাদা বলে, দুলো ভাই এসেছিস? হাস থাকার জায়গায় পেলাম। এত বড় বাড়িতে থাকতে পারবো কোনোদিনও ভাবি নাই আমি। আগে জীবনে হয়তো ঠিক মতো খেতে পেতাম না, কিন্তু অনেক আনন্দ ছিল। দাদা, আমার এখানে ভালো লাগছে না। একমাত্র আম্মুর দিকে তাকালে সব খারাপ লাগা দূর হয়ে যায়, আর আবার যখন একা থাকি তখন সবকিছু এলোমেলো লাগে। চিন্তা করিস না, এখানে নিজেকে মানিয়ে নিয়ে নিতে পারবি। ছোট ঘরে থাকিস তো, সেই 8 বছর বয়সে তোকে পেয়েছিলাম। 11টা বছর তুই আমাদের সাথে ছোট ঘরে থেকেছিস, তাই এত বড় বাড়িতে থাকতে অসুবিধা হচ্ছে। দাদা, আমার বউকে জানো? আমার বড় আব্বুর মেয়ে টিয়া, আমার বউ। ওই মেয়েটার জন্য আমার জীবনটা খালি এলোমেলো হয়ে যায়। 8 বছর আগে ওর জন্য বাড়ি ছেড়েছিলাম, আবার 17 বছরে ওর জন্য গ্রাম ছাড়াও হতে নিয়েছিলাম। আল্লাহ জানে, ওনার জন্য আবার আমাকে আমার বাবা মাকেই না হারাতে হয়। কি বলিস? এই ম্যাডাম তোর চাচাতো বোন? শোন,
এই বিয়ের ব্যাপারে কথা বলিস না। এই ম্যাডাম অনেক আগেই দেখলেও না ও দেখতো, মানুষ ওকে মারছে, বদনাম দিল, তারপর সাহস কমে নাই, চোখে কি রাগ, তেজ কতখানি ছিল, চেয়ার টিল মারছিল। না, কখনোই কাউকে বলবো না। আকাশ দাদার সাথে কথা বলতে লাগলো। দাদার সাথে সারাদিন থেকে রাতে এদিকে দুজন রান্না করে খাবার খেয়ে নিল। আকাশকে ওর মা কল দিলে আকাশ কল রিসিভ করলো। আকাশ, বাসায় কখন আসবে আকাশ? আম্মু, আমি বের হবে এখনই। ওকে, তাড়াতাড়ি আয়। আকাশ দাদার থেকে বিদায় নিয়ে বাহির থেকে রিক্সা নিয়ে বাসায় চলে আসে। আকাশ গেট দিয়ে ভেতরে ঢুকে পড়ে। দরজার সামনেই কলিং বেল বাজাতেই দরজা খুলে আকাশ ভেতরে ঢুকেই তো এর সাথে সাথে লাইটটা জ্বলে ওঠে। আকাশ চমকে গেল। সবাই আকাশকে ওয়েলকাম জানাল। আকাশ অবাক হয়ে দেখলো পুরো বাসা সুন্দর করে সাজিয়ে রাখা। আর ওর মা এসে আকাশের হাত ধরে বলে, দিকে আয়, তোর জন্য ছোট করে একটা পার্টির আয়োজন করেছি। আয়, দেখ সবাই তোর জন্য অপেক্ষা করছে। আকাশকে ওর মা সবার সামনে নিয়ে গেলে আকাশ সবাইকে সালাম দিল। আকাশকে দেখে একজন বলে ওঠে, আয়ান, তুমি তুমি এখানে? তুমি ছোট আম্মুর ছেলে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুলি, তুমি আকাশকে আগে থেকে চেনো? হ্যাঁ, ওই তো আমাদের ক্লাসের ওই ভার্সিটিতে একসাথেই ভর্তি হয়েছি। ও অনেক মেধাবী। ও আচ্ছা, তাহলে তো ভালোই হলো। আকাশকে দেখে ওর নানা নানি আর সবাই এসে জড়িয়ে ধরলো। আকাশও এক এক করে সবার সাথে কুশল বিনিময় করে নিল। তিয়ার দিকে তাকাতে দেখে তিয়া একটা ছেলের হাত ধরে জড়িয়ে ধরে বসে আছে। ছেলেটা আকাশের কাছে এসে হেসে বলে, কি রে, এভাবে তাকিয়ে আছিস কেন? আমাকে কি চিনতে পারিস নাই? সরি, বুঝতে পারছি না। নিজের বড় ভাইকে চিনিস না? আকাশ রাফিকে জড়িয়ে ধরলো। রাফি কান্না করে দিল। আকাশকে জড়িয়ে ধরে আকাশের সারা মুখে চুমু খেতে লাগলো। আকাশের দুগাল ধরে বলল, তোর এত রাগ অভিমান? 11টা বছর আমাদের ছেড়ে কিভাবে থাকলি? একবারও কি আমাদের কথা মনে পড়ে নাই? ভাইয়া, আমি তোমাকে অনেক মিস করেছি, কিন্তু আমি আসার সাহস পাই নাই। আমি ভেবেছিলাম তুমি হয়তো সবার মতোই আমাকে ঘৃণা করো, তাই আমি আর তোমার কাছে যাইনি। আর আমি ট্রেনে উঠে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। দাদা আমাকে তার সাথে নিয়ে না গেলে আমি হয়তো মারা যেতাম। আর কখনো বাসা থেকে রাগ করে যাবি না। কখনোই যাব না ভাইয়া। সবার সাথে কুশল বিনিময় শেষ হলে তুলি বলে, ছোট আম্মু, আকাশ তো তোমার ছেলে, তাই না? তাহলে একটা কাজ করো, বড়াপুর সাথে তো রাফি ভাইয়ের বিয়ে ঠিক করেই ফেলেছো, আর আয়নের সাথে আমার বিয়েটা দিয়ে দাও। তাহলে তো আমরা দুইজন একই বাড়িতেই থাকতে পারতাম, বলো? তুলির কথা শুনে সবাই অবাক হয়ে গেল। তিয়াও অবাক হয়ে তাকিয়ে আছে। আকাশের আম্মু আকাশের কান ধরে বলে, আচ্ছা বানাবো বৌমা, আগে নিজের জ্ঞান বুদ্ধি একটু বাড়াও। এত মানুষের সামনে এভাবে কেউ বলে? ও আম্মু, লাগছে তো, ছাড়ো। তোমার ছেলের জন্যই আমি ওই ভার্সিটিতে যাই। তুমি কি সেটা জানো? তোমার ছেলেকে আমি অনেক আগে থেকেই পছন্দ করি, কিন্তু তোমাদের বলিই নাই, কারণ ও তো গরিব ছিল। যদি তোমরা মনে না নাও, কিন্তু এখন তো তোমরা জেনেই গেছো। বলো, আয়ান তোমাদের ছেলে, সেখানে আমি আগে থেকেই বুকিং করে নিলাম, কারণ তোমার ছেলের সাথে যে মেয়ে একটু কথা বলে না, সেই পটে যায়। তুলির কথা শুনে সবাই হাসতে লাগলো। তিয়া নিজের অজান্তেই কেন যেন রাগ হতে লাগলো। আকাশ তুলির দিকে তাকিয়ে বলল, ধুর, কি বলে এগুলো? এত মানুষের সামনে কেউ এসব কথা বলে? আর তুমি আমার জন্য কেন ভার্সিটি চেঞ্জ করো নাই? তুমি এতটাই বোকা না, তোমাকে বুঝিয়ে কোনো লাভই নেই। শোনা, আজ থেকে আমার চোখে চোখে থাকবে, এটা বুঝলেই হবে, বুঝলে? আমি কেন তোমার চোখে চোখে থাকবো? আরে বোকা ছেলে, একটু তো বুদ্ধিমান হও বাবা। এত বুদ্ধিমানই, বাট অন্যদিকে এত বোকা কেন? এই, দুজনের ঝগড়া লাগাস না। আকাশ, চল কেক কাটবি। কেক কেন কাটবো আম্মু? তোর আব্বু তোর আসার খুশিতে বড় কেক অর্ডার দিয়েছে, চল কেক কাটবি। আকাশ ওর আম্মুর সাথে দাঁড়িয়ে দেখলো। তারপর আকাশ কেক কেটে ওর আব্বু আম্মুকে খাইয়ে দিল, সাথে তিয়ার আব্বু আম্মু ও রাফিকেও খাইয়ে দিল। তিয়ার দিকে হাত নিতেই তিয়া হা করতে যাবে, তুলি এসে খেয়ে নিল। তিয়া নিজেকে স্বাভাবিক করে নিল। আকাশ বলে ওঠে, ধন্যবাদ আব্বু, আপনারা এনজয় করেন, আমি আসি।
আকাশ সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। তিয়া তুলির দিকে তাকিয়ে রাগ হতে লাগলো। কি ব্যাপার, আমার এত রাগ হচ্ছে কেন? ওরা চাইছে করুক, এটা আমার কি? আমি তোকে স্বামী হিসেবে মানি না। কথাগুলো ভাবতে লাগলো আকাশ। রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাটের উপর বসে থাকে। হঠাৎ করেই তুলি রুমের ভেতরে আসে। আকাশ চলো না, সবাই ছাদেই আড্ডা দিচ্ছে, আমরাও যাই। আকাশ তুলির স্পর্শে আনইজি ফিল করছে। তুলির হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তুলি জোর করে হাত ধরে ছাদে নিয়ে যেতে লাগলো আকাশের। তুলি হাত ধরে ছাদে নিয়ে যেতেই দেখে তিয়ার রাগ হতে লাগলো। তিয়া নিজেকে কন্ট্রোল করে নিল। আকাশ তুলি সবার সাথে বসে পড়ে আর সবার সাথে কথা বলছে। হঠাৎই একজন বলে উঠলো, আচ্ছা আয়শা, তোরা দুজন কথা বলছিস, তোদের মাঝে কখনো কি ঝগড়া হয়নি? আকাশের আম্মু কথাটা শুনে আনকমফোর্টেবল ফিল করলো। ভাবি, কি যে বলেন না বাচ্চাদের সামনে। আম্মু বলো না, এত লজ্জা কেন? তোমাদের আইডিয়া আমাদের লাগবে। তোমাদের মতো করে চললে আমার আম্মু আপুর মতো ঝামেলা হবে না। সবাই আকাশের আম্মুকে জোর করতে থাকলে আকাশের আম্মু বলে, হ্যাঁ, আমাদের মাঝে ঝগড়া, রাগ, অভিমান হয়, কিন্তু সেটা বেশিক্ষণ থাকে না। স্বামী স্ত্রীর বন্ধনটা হলো পবিত্র একটা বন্ধন। যেখানে ভালোবাসা আছে সেখানে রাগ, অভিমান আছে। সেইভাবে আমাদের মাঝেও হয়। আমি রেগে গেলে আপনার ভাই নিজেকে সামলিয়ে নিয়ে মাথা ঠান্ডা করে চুপ করে থাকে, আর যখন উনি রেগে যায় তখন আমি চুপ হয়ে যাই। আর যখন দুইজনেই তর্ক করে রাগ করে কথা বলা বন্ধ করে দিই, আপনাদের ভাই সব কিছু সামলিয়ে নিজের ভুল না থাকলেও নিজের উপর সব দোষ নিয়ে নেয়। আমাকে সরি বলে সব সমাধান করে নেয়। আর পরে যখন বুঝতে পারি আমার ভুল ছিল, তখন আমি আবার 1 কাপ চা বানিয়ে আপনার ভাইয়ের কাছে গিয়ে ক্ষমা চাই। এভাবেই আমাদের জীবন চলছে। আকাশের আম্মু আরো কিছু বলতে লাগলো। আকাশ আর তিয়া খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল। আকাশের আম্মু আরো কিছু কথা শুনে আকাশ ভাবতে লাগলো, তার মানে উনি আমার স্ত্রী, আমার উচিত আমার স্ত্রীকে ভালো রাখা, খুশি রাখার চেষ্টা করা। এটা স্বামী হিসেবে আমার কর্তব্য। না, আর ওনার সাথে ঝামেলা করার কোনো প্রশ্নই আসে না। উনি যত রাগ করুক, আমাকে তাকে বোঝা উচিত, রাগ দেখে তাকে ছেড়ে দেওয়া উচিত না। আকাশ কথাগুলো ভাবতে লাগলে তিয়া যখন আকাশের আম্মুর কথাগুলো শুনছিল, আকাশের দিকে দেখছে আর ভাবছে, তার মানে কি আকাশের সাথে আমার বিয়ে হয়েছে, সেই জন্য কি আম্মুর কথা মতো আল্লাহ আমার মাঝে ভালোবাসা সৃষ্টি করে দিছে? নাকি আচ্ছা, না না, এই কখনো আমার স্বামী না। আমি কি কখনো মানতেই পারবো না? ওই ছোট আমার সাথে ওর সাথে কখনোই চায় না। আকাশের আম্মুর কথা শুনে সবাই হাতে তালি দিতে লাগলো। আর তুলে আকাশের দিকে তাকিয়ে বলল, শোনো, ছোট আপুর মতো ধৈর্যশীল হবে, বুঝলে? আর মেয়েরা জানে না কখন তাদের কি চাই। তুমি আজ থেকেই আমার মন মেজাজ বোঝার চেষ্টা করবে। আমি অভিমান করলেই সব বুঝে নেবে, আমি ভুল করলেই সব দোষ নিজের ঘাড়ে নেবে, ওকে? তুমি এত কথা বলে কেন? তুমি আমার ছোট বোন হও, তোমার বয়স 18, আমার 19। একবার ভেবে দেখো, আমি তোমার সিনিয়র বড় ভাই, বুঝলে? এসব কথা আর বলবে না। উফ আকাশ, রাগ তুলবে না, বলে দিলাম। কচুর ছাতা বিয়ে হলে তো বর হবে যাবে, তাই আগে থেকেই সব জেনে রাখো। এই তুলি চুপ কর, সবসময় বেশি বেশি বকবক করিস। তিয়ার কথা শুনে তুলে চুপ হয়ে গেল। সবাই আড্ডা দিতে লাগলো। রাত অনেক হয়, সবাই নিচে নামতে লাগলো, যার যার রুমে চলে গেল। আকাশও নিচে নেমে নিজের রুমে চলে গেল। আকাশ রুমে গিয়ে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে আকাশ ঘড়ির দিকে তাকিয়ে দেখে ভার্সিটি যাওয়ার সময় হয়ে গেছে। আকাশ তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে নিল। ব্যাগ নিয়ে দৌড়ে নিচে নেমে গেল। তিয়ার আম্মু বলে, আকাশ, খাবার না খেয়ে যাস না বাবা। বড় আম্মা, ভার্সিটিতে যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। বসে খাবার খেয়ে নে। আর দিয়া, তুই তো ওদের ভার্সিটির সামনে দিয়েই যাবি, ওকে নামিয়ে দিয়ে অফিসে যাস। আমি পারবো না। চুপ কর, যা বলছি তাই করবি। আকাশ, আয় বাবা, তাড়াতাড়ি খেয়ে নে। আকাশ টেবিলে বসে তাড়াতাড়ি খাবার খাইতে লাগলো। তিয়ার সাথে বের হলো। তিয়া ড্রাইভিং করার জন্য সামনের সিটে বসে। আকাশ পেছনে বসতে যাব, সাথে সাথে তিয়া বলে, এই তুই কি আমার ড্রাইভার বলে মনে হয়? ছি ছি জি, কি বলেন? সামনে এসে বস। তিয়ার কথা শুনে সামনে এসে বসলো আকাশ। তিয়া গাড়ি চালাতে লাগলো। আকাশের মাথা নিচের দিকে,
তিয়া আকাশকে বলে, তুই কি আমাদের বিয়ের কথা কাউকে বলেছিস নাকি কাউকে বলিস নাই? শোন, আমি তোকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দেবো। আছে, একটা কথা বলবো। কি কথা? স্বামী স্ত্রী তো একসাথে থাকতে হয়, আর আপনি আমি তো দূরে থাকি। কি বলতে চাস? থাপ্পড় মেরে দাঁত ফেলে দেবো। তুই কি আমার থেকে স্ত্রীর অধিকার চাচ্ছিস নাকি? এখানে চাওয়ার কি আছে? আপনি তো আমার স্ত্রী, আমারও তো আপনার প্রতি দায়িত্ব আছে। আপনি যতদিন আমার স্ত্রী থাকবেন ততদিন আপনার খেয়াল রাখা আমার দায়িত্ব। এত কথা বলিস না, আমার দায়িত্ব তোর নেওয়া লাগবে না। তিয়ার কথা শুনে আকাশ চুপ হয়ে গেল। তিয়া আকাশের দিকে আর চোখে তাকালো। আকাশ নিচের দিকেই তাকিয়ে থাকলো। ভার্সিটির সামনে যেতেই গাড়ি থামিয়ে দিল। আকাশ গাড়ি থেকে নামলে তিয়া আকাশকে বলে, টাকা আছে? তিয়া 1000 টাকা নোট বের করে দিয়ে চলে গেল। আকাশ ফেরত দিতে চাইলে তিয়া আকাশকে পাত্তা না দিয়ে চলে যায়। আকাশ উপায় না পেয়ে টাকাটা রেখে দিল। আকাশ তাড়াতাড়ি ভার্সিটির ভেতরে ঢুকে পড়ে, দৌড়ে ক্লাসে চলে গেল। ক্লাসের সামনে গিয়ে ম্যামের থেকে অনুমতি নিয়ে ভেতরে গেল। তুলি ওর পাশে বসতে নিলে আকাশ তুলির পাশে বসে পড়ে। দুজন ক্লাস করতে লাগলো। ক্লাস একসাথে করে দুজন একসাথে ভার্সিটি থেকে বের হয়। তিয়া অফিস থেকে আসার সময় দেখে তুলি আকাশের বাহু ধরে কাঁধে মাথা দিয়ে হাঁটছে, আর দুজন হেসে হেসে কথা বলছে। রাগে ওদের সামনে দাঁড়িয়ে থামিয়ে দিল ওদের। আপু কিভাবে গাড়ি থামালে? আরেকটু বড় তো দুজনেই গাড়ির নিচে চেপে যেতাম। ভালো হইতো। এই, তুই আবার আমার হাত ধরে এভাবে হাঁটছিস কেন? আজব তো, তাতে তোমার কি? তুমি না রাফি ভাইয়ের হাতে ধরে সারাদিন বসে থাকো। আমি কি কখনো কিছু বলেছি? বেয়াদব, সবাই কিভাবে দেখছে, চোখ নাই গাড়িতে দুজন। তুলি ভেঙচি দিয়ে গাড়িতে উঠে পড়ে। গাড়িতে আকাশ উঠলে আকাশের বাহু জড়িয়ে ধরে কাঁধে মাথা দেয়। তিয়ার রাগে শরীর জ্বলতে লাগলো। আকাশ আয়নার দিকে তাকিয়ে দেখলো তিয়ার রেগে ওদের দিকে তাকিয়ে আছে, আর একা একা বকবক করছে। সাথে তুলিকেও বলল, তুলে হাত ধরো, নয়তো সোজা হয়ে বসো। এই, তোমাকে ক্লাসে কি বলে এলাম, আবার উল্টো হয়ে গেল কেন? আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করব। তুমি আমার হবু বর আর আমি তোমার হবু বউ, তাই আমার স্বামী লজ্জা পাবে না তো? তিয়ার ইচ্ছে করছে দুজনকে লাথি দিয়ে গাড়ি থেকে বের করে দিতে। তিয়া বলে, এই আকাশ, সামনে আয়। আমাকে কি তোদের ড্রাইভার মনে হয়? তিয়ার কথা শুনে আকাশ সামনে চলে গেল। তুলি রেগে বলল, আপু, তোর সমস্যা কি? আমাদের দুজনকে একসাথে দেখলি কেন তো মনে হয় আমি যেন তোর জামাইকে তোর কাছ থেকে কিনে নিচ্ছি। তুলির কথা শুনে আকাশ আর তিয়া দুজনে এক অপরের দিকে তাকালো। তিয়া তুলিকে বলল, তুলি, মানুষের সামনে নোংরামি করা বন্ধ কর। বাসার ভিতরে যা করেছিস ওইটা এক ব্যাপার, ভার্সিটির সামনে এসব করা বন্ধ। আমার হবু বর, আমি যা ইচ্ছে তাই করব। তিয়া তুলির কথার কোনো উত্তর না দিয়ে বাড়ির সামনে গিয়ে গাড়ি থামিয়ে দিল। তুলি নেমে চলে গেল রেগে। আকাশ নামতে যাবে, তিয়া আকাশের হাত ধরে। আকাশ চমকে গেল। আকাশকে অবাক করে দিয়ে তিয়া নিজের অজান্তেই আকাশের মাথার পেছনে ধরে ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁট বসিয়ে দিল। আকাশের চোখ বড় বড় হয়ে গেল। তিয়া নিজের মতো করেই 4 মিনিট পর ছেড়ে দিল। আকাশ হতভম্ব হয়ে তাকিয়ে রইল। আই এম সরি, আমি বুঝতে পারিনি। আমার কি হয়েছে আমি নিজেও জানি না। আই এম সরি। তিয়া কথাটা বলে নেমে চলে গেল। আকাশ মুচকি হাসি দিয়ে ঠোঁট মুছে গাড়ি থেকে নেমে তিয়ার পেছন পেছন যেতে লাগলো। তিয়া হালকা করে মাথায় থাপ্পড় মারতে মারতে ভাবতে লাগলো, ছি ছি, এটা আমি কি করে ফেললাম? আমি সব কি করছি? হঠাৎ করে এমন হয়ে যাচ্ছে কেন? দেখ টিয়া, তুই আকাশকে স্বামী হিসেবে মানিস না। তিয়া কথাগুলো বিড়বিড় করে করে চলে গেল। রাফি ডাকলে তিয়ার ওদিকে কোনো খেয়ালই নেই। তিয়া সোজা সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। আকাশ বাসার ঘরে ঢুকতেই রাফি বলল, আকাশ, আব্বুর ফ্রেন্ড তার মেয়ের বিয়েতে আমাদের সবাইকে ইনভাইট করেছে, তুই তাড়াতাড়ি রেডি হয়ে আয়। ভাইয়া, আমি কোথাও যেতে পারবো না, তোমরা যাও। কেন? আকাশ চলে গেলে তোর ভালো লাগবে? তোমরা যাও, আমি যাব না। আমার বিয়ে বাড়িতে ভালো লাগে না, আমি দাদার ওইখান থেকে যাব। আকাশকে বোঝালে আকাশ যেতে রাজি হলো না। আকাশ রুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে খাটের ওপর শুয়ে পড়ল। ঘুম চলে আসলো। আকাশ ঘুমিয়ে গেল। সন্ধ্যা থেকে ঘুম ভাঙলো। আকাশ রুমে লাইটটা জ্বালিয়ে দেয়। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। নিচে গেল, দেখে বাসার কেউ নেই। টিয়ার রুমের দরজা খোলা দেখছিল। আকাশ টিয়ার রুমের দিকে গিয়ে নক করলো। কে? কি ব্যাপার, আপনার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? কিছু হয়েছে নাকি? কিছু বলবি? ভেতরে আসবো? আয়। আকাশ ভেতরে ঢুকে দেখে তিয়া কাঁথা গায়ে শুয়ে আছে।
কি ব্যাপার, এই গরমে আপনি কাঁথা গায়ে দিয়ে আসেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। এই, তুই কি আমার অসুস্থতার সুযোগ নিবি নাকি? এইসব কি বলেন? আপনার শরীরে এত জ্বর আর আপনি কাউকে কিছু বলেনই নেই। কাকে কি বলবো? হালকা শরীর খারাপ লাগছিল, তাই বিয়ে বাড়িতে যাই নাই ওদের সাথে। বাট এত জ্বর আসবে কে জানতো। আচ্ছা শোনো, ফ্রিজে খাবার আছে, গরম করে খেয়ে নিস। আপনি কি খাবেন? কিছু না, আমার কিছু খেতে মন চাইছে না। আচ্ছা, আপনি শুয়ে থাকেন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসি। মেডিসিন না খেলে তো জ্বর কমবে না। তোকে এত কিছু করা লাগবে না। আকাশ কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। আকাশ রান্নাঘরে গিয়ে স্যুপ বানিয়ে বাটিতে করে নিয়ে যেতে লাগলো তিয়ার রুমে। গিয়ে টি টেবিলের উপর রেখে তিয়াকে বলল, ওঠেন, এই স্যুপটা খেয়ে নেন। এই স্যুপটা কে বানিয়েছে? আমি আমি অনেক রান্নাই পারি। আমি রেস্তোরাঁয় কাজ করেছি, তাই মোটামুটি প্রায় সব রান্নাই করতে পারি। ভালো, তোর স্যুপ নিয়ে তুই যা এখান থেকে। আমার জন্য না, আপনার জন্য বানিয়েছি, তাই উঠুন বলছি। তিয়া উঠতে না চাইলে আকাশ তিয়ার পাশে বসে তুলে দিল। প্লিজ স্যার, আমার মাথা ব্যথা করছে তো, তাই বমি বমি পাচ্ছে। নেন, তারপর মেডিসিন খান, সব ঠিক হয়ে যাবে। আকাশ জোর করে খাইয়ে দিতে লাগলো। আর তিয়াও আকাশের দিকে তাকিয়ে একটু পরপর চোখে ওর দিকে তাকালে চোখ নামিয়ে নেয়। শেষে আকাশ জোর করে খাওয়াতে গেলে ওর উপরই বমি করে দিল। আকাশ তিয়াকে পানি দিয়ে বলে, খুলি করে নেন। তোকে বললাম না খাবো না, তিতা লাগছে, জোর করলি, দেখলি তো বমি করে দিলাম। সমস্যা নাই, একটু তো পেট খারাপ আছে, এখন মেডিসিনটা খেয়ে নেন। আকাশ টেবিলের উপর থেকে ওষুধ নিয়ে খাইয়ে দিল। এরপর ভালোভাবে শুয়ে দিয়ে কাঁথা দিয়ে ঢেকে দিল। কিন্তু তোর কি ঘৃণা বলতে কিছু নেই? বই তো বমি করেছে, এখানে ঘৃণা পাওয়ার কি আছে? আকাশ ওয়াশরুমে চলে যায়। তিয়া আকাশের কথা শুনে অজান্তে মুচকে হাসি দিল। আপনি শুয়ে থাকেন, আমি শার্ট প্যান্ট চেঞ্জ করে আসি। আসার দরকার নেই, তুই এসে কি করবি? আমি ঘুমালে আমার ঘুমানোর সুযোগ নিতে পারোস, তাই না? এই জন্য আপনার মাথায় গেলে ফিজিক্যাল চিন্তা ভাবনা, কোনো ভালো কিছু কি ভাবতে পারেন না? তুই কি বলতে চাস? আকাশ কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে গেল। রুমে গিয়ে ওয়াশরুমে গিয়ে শার্ট প্যান্ট চেঞ্জ করে নিল। তারপর আবারও তিয়ার রুমে চলে গেল। তিয়ার মাথার কাছে বসে কপালে হাত দিলে তিয়া চমকে চোখ খুলে বলে, কিন্তু তুই কি? এই চুপ করেন তো, মাথা ব্যথা করছে, তাই মাথায় হাত বুলিয়ে দিতে এসেছি। বেশি কথা বলে আপনার খবর আছে। আমাকে দেখে কি আপনার ওই রকম লজ্জা মনে হয় নাকি? বলা যায় না। অসুস্থতার জন্য কিছু বললাম না, না হলে রেখে চলে যেতাম। চুপচাপ ঘুমান, কথা বলেন না। তিয়া ঘুমিয়ে গেল। আকাশ নিজের রুমে গিয়ে খাবার গরম করে খেয়ে নিল আর তিয়ার জন্য খাবার নিয়ে গেল। খাবার টেবিলের উপর রেখে আকাশ সোফায় বসে থাকলো। তিয়াকে কাঁপতে দেখে আকাশ ভয় পেয়ে গেল। তিয়ার কাছে গিয়ে কপালে হাত দিয়ে দেখে জ্বর আরো বেড়ে গেছে। আকাশ আলমারি খুলে কম্বল বের করে তিয়ার শরীরের উপর দিল। তিয়ার খিঁচুনি উঠে যাওয়ায় শান্ত হচ্ছিল না। আকাশ ভয়ে ঢোক গিলতে লাগলো। ওর আম্মুকে কল দিল অনেকবার, কিন্তু কেউ কল ধরলো না। আকাশ উপায় না পেয়ে তার উপর থেকে ল্যাপ সরিয়ে দিয়ে নিজেও পেছন থেকে শুয়ে তিয়াকে জড়িয়ে ধরে থাকলো। 5 মিনিট পর তিয়া ঠিক হয়ে গেল। আকাশ দীর্ঘ নিঃশ্বাস ফেলে ঘুরে শক্ত করে জড়িয়ে ধরলো। এরপর আকাশ উঠে যেতে চাইলে তিয়া শক্ত করে জড়িয়ে ধরলো। এরপর তারা দুজনই ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে তিয়া চিৎকার দিয়ে উঠলো আর আকাশকে ধাক্কা দিয়ে ফেলে দিল। ছি, তুই আমার রাতে অসুস্থতার সুযোগ নিলি? তুই এত জঘন্য! আকাশ ঘুমো ঘুমো চোখে ফ্লোর থেকে উঠে ব্যথা জায়গায় হাত বুলাতে বুলাতে বলল, উফ, কি যাতা বললেন! আমি আবার কি করলাম? রাতে আপনি আমাকে ছাড়িয়েছিলেন না, আর আপনার মুখে ফেনা পড়েছিল, তা আমি নিজে রেখে দিয়েছি। এখানে আমার কি দোষ? নিজেই তো জড়িয়ে ধরেছিলেন। আমি জ্বরের ঘরেছিলাম, আমার কি হচ্ছিল আমার মনে নেই। আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিস, আরো কত কিছু করেছিস, তার তো কোনো হিসেবই নেই। করলে করেছি, আমার বউয়ের সাথে করেছি। আর কোনো কথা আছে? যত সব উপকার করলাম আর তা মিথ্যা অপবাদ দেওয়া শুরু করেছে। আকাশ রুম থেকে বের হয়ে গেল। তিয়া কান্না করতে লাগলো। তিয়া নিচের থেকে ওড়না তুলে দেখে সত্যি ফ্যানের দাগ লেগে আছে। এদিকে আকাশ রুমে গিয়ে ফ্রেশ হয়ে রান্না করে চলে গেল। কান্না করতে লাগলো। তিয়া গোসল করে নিচে নেমে আসলে আকাশ রান্না শেষ করে টেবিলে খাবার রাখতে এসে দেখে নিচে বসে থেকে ল্যাপটপে কাজ করছে। আকাশ থেকে আগে দেখে বলে, আপনি এখানে আবার কেন বসে আছেন? রুমে যান, আমি খাবার নিয়ে আসছি। রুমে থাকতে ভালো লাগছে না, জ্বর অনেকটা কমেছে। আচ্ছা, আপনি কি অনেক চিন্তা করেন নাকি?
এমন কেন মনে হলো? না, মানে খিঁচুনি ওঠে মাঝে মাঝে চিন্তা করার জন্য। আবার ফ্যামিলির মধ্যে কারো থাকলে কিছু কারণ আছে, বাট আমার মনে হয় আপনি চিন্তা করেন। আমি সুখী মানুষ, আমার কোনো চিন্তা নেই। তাহলে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। চুপ কর, মেজার বিগড়ে দিস না, কাজ করতে দে। আকাশ ফ্রেশ হয়ে নিচে এসে দেখে মনোযোগ দিয়ে কাজ করছে তিয়া। টেবিলের উপর রাখা খাবার থেকে এক লোকমা তিয়ার মুখের সামনে ধরলে তিয়া অবাক হয়ে আকাশের দিকে তাকায়। খাবো না, তুই খা। আপনি কাজ করেন আর খাবার খান, মেডিসিন খাওয়া লাগবে তো। তোকে আর বিশ্বাস নেই। মেজাজটা গরম করবেন না, আমি আপনার সাথে কিছুই করিনি। আমার দাদা আমাকে এই শিক্ষাটা দেয়নি যে কারো অসহায় সময় তার সুযোগ নেওয়ার। আমরা মানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা না। তাহলে তুই আমাকে রাতে জড়িয়ে ধরেছিলি কেন? এক কথা বারবার বলতে পারবো না, খাবার খান। আকাশ তিয়াকে খাবার খাইয়ে দিতে লাগলো আর বলল, কত বাজে? ভার্সিটিতে যাবি নাকি? অসুস্থ মানুষকে রেখে যাইতে লজ্জা করে না তোর? আপনি তো মোটামুটি সুস্থ আছেন। অফিসের কাজ জমে আছে, তাই কাজ করতে হচ্ছে। তোর ভাই তো দাওয়াত খাইতে গেল, আমার উপরে সব কাজ দিয়ে গেছে। ঠিক আছে, আমি সাহায্য করব নাকি? বুঝবি না তুই। বুঝিয়ে দিলে কাজ করে দিতে পারবো। থাম, পারবে না। আরে বলেনি না। এরপর তিয়া আকাশকে কাজগুলো বুঝিয়ে দিল। আকাশ ল্যাপটপ নিয়ে কাজগুলো করতে লাগলো। তিয়া অবাক হয়ে তাকিয়ে বলল, কিরে, তুই তো ভালো ল্যাপটপ কিভাবে চালাস? রাইসাপুর থেকে শিখেছিলাম। ওই রাইসা তোকে শিখিয়েছে? আপুর তো এখন বিয়ে হয়ে গেছে, যার কারণে আরো অনেক কিছু শেখা বাকি আছে। আমি শিখিয়ে দেবো যদি তোর আগ্রহ থাকে। আমার নতুন কিছু শিখতে ভালো লাগে। আর ভাঙা ফোন চালাস কেন? তোর শরম করে না? ছোট আব্বুকে বলে একটা ল্যাপটপ ফোন কিনে ফেল, আমার কাজটা করে দিতে পারবি। তোর ভাই তো সারাদিন শুধু পার্টি নিয়েই থাকে, আমাকে তো সময়ও দেয় না, তাড়াতাড়ি কাজ করে চলে যায়, কোনো খোঁজ খবরই থাকে না। আচ্ছা, আপনি কি ভাইয়াকে বিয়ে করবেন? হ্যাঁ, কেন? আমার সাথে তো আপনার বিয়ে হয়ে গেছে, তাহলে ভাইয়াকে কি আবার কিভাবে বিয়ে করবেন? বিয়ের কথা তো কেউ জানে না, তো কেটে পড়তে বিয়ে করব? আমার ফ্রেন্ডের সাহায্য নিতে হবে, আমি ওখানে গেলে ধরা পড়ে যাব। ও আচ্ছা, ও আমিও তো আপনাকে মেডিসিন দিতেই ভুলে গেছি। আপনি গিয়ে বসেন, আমি ওষুধটা নিয়ে আসি। তুই খেয়ে নে। আমার ক্ষুধা লাগছে না, লাগলে খেয়ে নেব। খেয়ে নে, পরে আবার বলবি যে আমাকে বললো না। এরপর তিয়াকে ওষুধ খাইয়ে দিল। আগে স্যার কিছু না বলে কাজ করতে লাগলো। আকাশ কিছু জায়গায় না বুঝলে তিয়ার দিকে ঘুরে তাকিয়ে বললে তিয়া সেগুলো বুঝিয়ে দিল। হঠাৎ কলিং বেল বেজে উঠলে আকাশ বলে উঠে, এখন আবার কে আসলো? আমার মনে হয় সবাই চলে এসেছে। আচ্ছা, আমি দরজাটা খুলে দেই। দরজা খুলে দেখে তুলি এসেছে। তুলি এসে আকাশকে জড়িয়ে ধরে গালে চুমো দিয়ে বল, উফ জান, তোমাকে অনেক মিস করছিলাম। তিয়া ওদের এই অবস্থা দেখে রাগে হাত মুঠ করে ফেলে। আকাশ তুলিকে সরিয়ে দিয়ে বলে, এই যে তুমি একা একা কেন? আর সবাই কই? সবাই রাতে আসবে, আমি তোমাকে অনেক মিস করছিলাম, তাই চলো চলে আসলাম। এইসব কি ধরনের পাগলামি তুলি? তুমি কিন্তু বেশি বেশি করছো। তুমি এত বোকা কেন? আপু ছাড়া তো কেউ নেই, আমরা এখন ভালো সময় কাটাতে পারি। ভালো সবাই মানে? মানে ঘুরতে যাব দুজন, তুমি আর তো আছোই। আজ এমনি অফিস যাও নাই? কোথাও যাব না, ওনার জ্বর এসেছে, ওনার অফিসের কাজগুলো করে দিতে হবে। কি আপু, তোমার জ্বর এসেছে? এত জ্বর আমাদের বলো নাই কেন? আমাকে কল করেছি, সবাই কেউ কল দিয়েছি, কেউ ধরেনি। আসলে এত নাচ গানের মধ্যে ব্যস্ত ছিলাম, ফোনের দিকে খেয়ালই ছিল না। আপু, ডাক্তারের কাছে চলো না। এখন আমি অনেকটাই সুস্থ আছি। আকাশ আবারও ল্যাপটপে কাজ করতে লাগলো। তুলি রুমে চলে যায়। তিয়া আকাশকে বলে, তুই কিন্তু এখন আমার বর হোস, তুলির সাথে এইভাবে মেলামেশা করবি না। ডিভোর্স দেওয়ার পরে যা ইচ্ছে করিস, এখন ওর সাথে এসব করলে এগুলো খারাপ দেখায়, বুঝেছিস? তাহলে আমি আমার অধিকার নিয়ে নেই, কারণ আমরা স্বামী স্ত্রী যতদিন থাকবো ততদিন আমার আপনার উপর অধিকার আছে। কি বলতে চাস? যেটা বলছেন সেটাই। এটা সম্ভব না। তাহলে আমি কার সাথে কি করলাম? আমার মনে হয় আপনার সেই বিষয়ে নাক না গলালেও ভালো। তোরা দুই ভাই না খুব খারাপ, খোঁজ টোজ তো কিছু নিস না, সুস্থ হইলে তখন আসিস। আরেকটা লুচ্চা, ঠিকই আছে। দুই ভাই, যেমন বড় ভাই তেমনই তো ছোট ভাই হবে। মানে ভাই আবার কি করলো? ভাই বিয়ের আগে ফিজিক্যালের জন্য চাপ দিচ্ছে, আর এখন আবার তুই শুরু করেছিস। আকাশের রাগে চোখ লাল হয়ে গেছে।
তোর আবার কি হলো? ভাই আর আশেপাশে যদি আপনাকে দেখি, আপনার খবর আছে, যতদিন না আমাদের মাঝে ডিভোর্স হয় আপনি ততদিন ভাইয়ার সাথে মেলামেশা বেশি করবেন না। আকাশ আগে তার রুমে চলে গেল। তার পাশেই তুলি যেই বসতে যাবে, সাথে সাথে আকাশ ধাক্কা দিয়ে বলে, এই তোমার সমস্যা কি? নোংরামি করার একটা লিমিট আছে। এই তোমার সাথে কি আমার বিয়ে হয়েছে? না। তাহলে বেহায়ার মতো এত কাছে কেন আসো? আমি যে তোমাকে বিয়ে করব এর কোনো গ্যারান্টি আছে? আর যদি এমন করো তাহলে তোমার খবর আছে। একদম আমার কাছে আসার চেষ্টা করবে না, রুম থেকে বের হয়ে যাও। আমি একা রুমে থাকলে কখনোই আসবে না। আকাশের ধমক শুনে তুলি কান্না করতে করতে রুম থেকে বের হয়ে গেল। আকাশ দরজা লাগিয়ে খাটের উপর বসে বলতে লাগলো, নিজের বইয়ের কোনো খবর নাই, হবু বউ এসেছে রোমান্স করবে, যত সব। আকাশের রুমের ভেতর তিয়া ঢুকে বলে, আকাশ, তুলি কি হয়েছে? ওভাবে কান্না করছে কেন? বিরক্ত করবেন না, নিজের রুমে যান। আমি তোকে বিরক্ত করছি? যাবো না রুম থেকে, দেখি কি করতে পারিস। যাবেন নাকি? নইলে কিন্তু। নাইলে কি? তোকে দেখে কে ভয় পায়? এখান থেকে চলে যান, মেজাজ গরম করবেন না। যাবো না, দরকার হলে তোর সামনেই বসে থাকবো, দেখি তুই কি করতে পারিস। তিয়া চেয়ার টেনে আকাশের সামনেই বসে পড়ে। আকাশ তিয়া চুলের পেছনে ধরে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। তিয়া বাধা দিতে গিয়েও দিল না। 4 মিনিট পর ছেড়ে দিয়ে বল, আর 1 মিনিট থাকলে বর্ষর করে নেব। হ্যাঁ না, এটা তো তোমার অধিকার, আমি বাধা দিয়ে কি করবো? তিয়ার চোখে পানি দেখে আকাশের খারাপ লাগলো। আকাশ মাথা নিচু করে বলল, সরি, রাগ হচ্ছিল। আর আপনি যে ধরেছিলেন, সরি কেন বলছো? নাও তোমার অধিকার। তিয়া ওর বুকের উপর থেকে ওড়নাটা টান দিয়ে ফেলে দিল। আর তখনই টিয়ার চোখ দিয়ে পানি পড়ছিল। আকাশ পানি মুছে ওড়না পরিয়ে দিয়ে বলে, আমি আপনার সাথে তখন মজা করছিলাম, কিন্তু ভাইয়ার বিষয়টা জেনে মেজাজটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। আমি আপনাকে রাগানোর জন্য বলেছিলাম। আপনি আমাকে স্বামী হিসেবে মানেন না, আপনি ভাইয়াকে ভালোবাসেন। আমি কখনোই আপনার কাছে যাব না। সরি, নাকের বসে কিস করে দিয়েছি। কথাগুলো বলে আকাশ রুম থেকে বের হয়ে গেল। এরপর সে ফার্ম হাউসে চলে গেল। সারাদিন ওখান থেকে রাতে বাসায় আসে। কলিং বেল বাজাতে রাফি এসে দরজা খুলে দিল। রাফিকে হাসতে দেখে আকাশের রাগ হতে লাগলো। নিজের রাগ কন্ট্রোল করে ভেতরে যেতে লাগলো আকাশ। আকাশের আম্মু বলল, আকাশ, সারাদিন কোথায় ছিলি? দাদার কাছে গিয়েছিলাম। আকাশ, তুই তুলিকে বকা কেন দিয়েছিস? ও একটু অবুঝ টাইপের, একটু বুঝিয়ে নে বাবা। সে বকা দিয়েছিস, সেই যে কান্না ধরেছে, আর থামার নামগন্ধ নেই। আচ্ছা, আমি দেখছি। আকাশ তুলির রুমে গিয়ে তুলির পাশে বসলো। তুলি, সরি। তুমি আমার সাথে কথা বলবে না? তুমি আমাকে একটুও ভালোবাসো না? এই জন্যই আমার তোমার সাথে পাগলামি করতাম, আর তুমি আমার ভালোবাসা দেখলে না আর বললে আমি নোংরামি করি। আই এম ভেরি সরি। তুমি অন্য কাউকে ভালোবাসে, সেদিন তোমাকে সত্যি ভালোবাসে, তাকে তোমার বিয়ের আগে দেহ দিতে হবে না। যে মানুষটা তোমাকে পাওয়ার জন্য বিয়ের আগ পর্যন্ত অপেক্ষা করবে, আর যদি তোমাকে ভালো না বাসে, শুধু তোমার দেহকে ভালোবাসে, তাহলে দেখবে সেই মানুষটা তোমাকে ফিজিক্যাল হওয়ার জন্য জোর করতে থাকবে। সত্যিকার ভালোবাসার মানুষ কখনো এমন করে না। তাই এইসবের কি দরকার? বিয়ের পর তো যত পারো দুষ্টুমি করবে, তখন তার কেউ বাধা দিবে না। আকাশের কথা শুনে তুলি নিজের ভুল বুঝতে পারলো। তুলি আকাশকে সরি বলল। আকাশ তুলির দিকে মিষ্টি করে তাকিয়ে বল, গুড গার্ল। এখন কান্না থামিয়ে নিচে গিয়ে 2 কাপ চা বানিয়ে ছাদে চলে যাও, আমি আসছি। একটু জড়িয়ে ধরি। 1 সেকেন্ড কিন্তু। ওকে। তুলি নিচে চলে গেল। রাফি তুলিকে দেখে বল, কে রে পুচকি, তোর কান্না থামলো তাহলে? ভাইয়া মজা নেবে না তো? আমার ভাই এমন কি বললো যে তোর কান্না থেমে গেল? আমার হবু বর অনেক ভালো, আমাকে সুন্দর বোঝালো। আমি চাই, আমার বাবুটা চা খেতে চেয়েছে। তুলির কথা শুনে রাফি হাসতে লাগলো। টিয়া কথাগুলো শুনে বুকের ভেতর কষ্ট অনুভব করতে লাগলো। টিয়ার আম্মু আকাশের আম্মুকে বলে, যাক, এই পাখিটার কান্না থেমেছে। এই তুলি, থাম, আমি চা বানিয়ে দিই। না, আমি বানিয়ে নিয়ে যাব। রান্নাঘরের দিকে গেলে রাফি টিয়ার দিকে তাকিয়ে বলেন, তুলির মতো হতে শেখো। আমার কারোর মতো হওয়ার ইচ্ছে নেই, আমি ভালো আছি। এরপর কেউ কিছু বলে ওঠার আগেই আকাশ বলে ওঠে, তুলি, আমি একটু বাইরে যাব। কি? আমি তোমার জন্য এত কষ্ট করছি, আমার নাম, আর তুমি বাইরে যাবে? আচ্ছা, রাগ করো না,
আমাকে দাও দেখি কেমন বানালে। বাহ, তুমি তো অনেক মজা করেও চা বানাতে পারো। আম দিও না তুমি, বললে কি আর করলে কি? আরে বাবা, রাগ করো না। আমি রাতে যদি তাড়াতাড়ি আসতে পারি তাহলে তোমার সাথে ছাদে বসে আটা দিব। আমাকে যে ভার্সিটিতে ভর্তি করে দিয়েছিল ওনার মেয়ে অসুস্থ, তুমি তো জানোই, রক্ত দিতে হবে। আরও কিছু কাজ আছে। কি, তুই রক্ত দিবি? ওই সব রক্ত দিতে হবে না। কি বলো আম্মু? ও রক্ত দিলে কিছুই হয় না। ও তো অনেক জনকে এই রক্ত দিয়েছে, আর ও তো মানুষ সেবা করে, যেটা ওর প্রতি আমাকে আরো বেশি মুগ্ধ করে দিয়েছে। সাবধানে যেও। এরপরে আকাশ চলে গেল। তিয়া আকাশে চলে যাওয়া দেখতে লাগলো। তিয়া মনে মনে ভাবতে লাগলো, আমার জামাই আর চা খাওয়া অন্য কারোর সাথে, আবার বলে কিনা রাতে তাড়াতাড়ি ছাদে আসতে, আড্ডা দিবে। আসিস আড্ডা দিতে, এমন অবস্থা করবো না। আর ওই মেয়েটা ভালো না, শুধু আকাশের গায়ে ঘেঁষতো। কি বলো? আমি তো ওই মেয়েকে চিনি। ও তো অনেক শান্ত, নম্রভদ্র। আমাদের বাসায় বেড়াতে আসবে, তখন তো জেনে যাবে আমার ভাই। কি? হ্যাঁ। যা, রুমে যা। আমার একটা মেয়ে হয়েছে, ওর আগে আরেকটা হয়েছে, লজ্জা ছাড়া। আপা, কি যে বলো না। আমার 2টা মেয়ে, ভালো ভাগ্য করে 2টা কন্যা সন্তান পাইছো। তিয়ার আম্মু আর আকাশের আম্মু কথা বলতে লাগলো। এদিকে আকাশ রক্ত দিয়ে আর কিছু কাজ করে রাত 12টার সময় বাসায় ফিরে। আকাশের আম্মু দরজা খুলে দিলে আকাশ বলে, আম্মু যাও ঘুমাও। তোর আব্বু এখনো আসে নাই, ও আসুক, তারপর ঘুমাবো। তুই এক কাজ কর, ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নে। আব্বু এখনো আসে নাই? আব্বু কোথায় গেছে? আয়নাকে দেখতে ওর চাচাতো ভাইয়ের বাসায় গেছে, বাট এখনো আসছে না। কল দিচ্ছি, রিসিভও করছে না। কি যে হলো, টেনশন হচ্ছে। ওনার বাসা কই? তুই রুমে যা, চলে আসবে। বলো না আম্মু, কোথায়? ড্রাইভার ঘুমাইছে মনে হয়, এখন কিভাবে যাবে? তিয়া পেছন থেকে বলে উঠে, ছোট আম্মু, কি হয়েছে? তোমরা দুজনে কি নিয়ে কথা বললো? আর বলিস না, তোর ছোট আপু এখনো বাসায় আসে নাই, রফিক ভাইয়ের বাড়িতে গিয়েছে। আম্মু, বাড়িতে কি সাইকেল আছে? আর ঠিকানাটা দাও আমাকে। বাইক আছে, তিয়া আর রাফির। বাইক চালাতে তো পারি না। আচ্ছা, তুই চিন্তা করিস না, খাবার খেয়ে নে। আকাশ, তুমি অপেক্ষা করো, আমি বাইকের চাবিটা নিয়ে আসছি। আমি বাইক চালাতে পারি না। আমি পারি। এরপর তিয়া বাইকের চাবি নিয়ে আসলে আর বলে, আকাশ চলো। জি বলেন। তিয়ার পেছনে বসলে তিয়া বলে, আমাকে ধরে বসো, না হলে পড়ে যাবে। এত দূরে কেউ বসে? সমস্যা নাই, পেছনে ধরেছি। এরপর তিয়া বাইককে অনেক জোরেই চালাতে লাগলে। আকাশ ভয়ে তিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে আর বলতে লাগলো, আচ্ছা চালান, ভয় লাগছে তো। ভয় পেও না, আমাকে জড়িয়ে ধরে থাকো। আপনাকে জড়িয়ে ধরতে গিল্টি ফিল হচ্ছে। কেন, খুলে পেতে মজা পেলে নাকি? অবশ্যই, হবু বউ বলে কথা। লুচ্চা। এরপর রফিক চৌধুরী বাসার সামনে গিয়ে হুট করে তিয়া গাড়ি থামালে। সাথে সাথে আকাশ তিয়ার উপরে পড়ে গেল। আকাশের রাগ হলেও কিছু বলল না। তিয়া মিটি মিটি হাসতে হাসতেই বলল, বারবার বললাম আমাকে ধরে বসতে। এটা ওনার বাসা নাকি? হ্যাঁ। তিয়া আকাশ গেটে নক করলে দারোয়ান তিয়াকে দেখে গেট খুলে দেয় আর ওরা ভেতরে চলে যায়। তারা আকাশ আর তিয়া সদর দরজার সামনে গিয়ে নক করলে একজন এসে দরজা খুলে দিলে। তিয়াকে দেখে সাথে সাথে দরজা লাগিয়ে দিলে। আকাশ তিয়া অবাক হয়ে গেল। রহিমা, দরজা খোলো। এই দরজা খুলুন। দুজনে ডাকতে লাগলো। তিয়া বলল, নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল আছে, পিছনে একটা সিক্রেট দরজা, চলো আমরা ওই দিক দিয়ে ঢুকি। এরপরই তারা পেছনের দরজা দিয়ে ভেতরে ঢুকে বসার ঘরে যেতেই আকাশ চমকে উঠল। আকাশ জোরেই চিৎকার দিল। আব্বু। আকাশের কথা শুনে সবাই পেছনে ঘুরে তাকালো। মুখোশ পরা কিছু আকাশের দিকে আসতে নিলে। তিয়া আকাশের হাত ধরে পালাতে চাইলে আকাশ তিয়ার হাতটা সরিয়ে দিয়ে সামনে থাকা ফুলদানিটা সোজা ওর বাবার দিকে গুলে ধরে আছে যে লোক, ওর হাতে ছুঁড়ে মারে। আকাশের আব্বু বলে, তোরা পালিয়ে যা। আব্বু তুমি ভয় পেও না। তিয়া তুমি এখান থেকে যাও, আমি ওদের দেখছি। আকাশের দিকে একজন গুলি করতে গেলে সাথে সাথে আকাশ লাফ দিয়ে সরে যায়। আকাশের আব্বু কান্না করতে করতে বলে, আমার ছেলে মেয়ের কোনো ক্ষতি করো না, তোমরা যা চাও সব দিব। আকাশের আব্বুর কথাগুলো শুনে ডাকাতের লিডার হাসতে লাগলো। আকাশ এক এক করে সবাইকে মেরে ফেলে। আকাশ চিৎকার করে বলতে লাগলো, ওরা যে ছেলেদের না হইলে আমি আপনাকে খুন করে ফেলবো।
আকাশের কথা শুনে লিডার হেসে ঘুরতে অবাক হয়ে গেল আকাশকে দেখে, বলল, আয়ান, তুমি এখানে? লিডারের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আকাশ নিজে অবাক হয়ে বলল, আপনি কে? আমাকে চেনেন কি করে? আকাশকে মারতে যাবে তখনই একজন সাথে সাথে লিডারকে বলে দিল, এইটা মুখে মারিস না, ওকে মারলে ম্যাডাম জানতে পারলে আমাদের খুন করে ফেলবে। আকাশের বুঝতে বাকি রইল না, আকাশকে রেগে গিয়ে ফোন বের করে কাউকে কল দিয়ে বলল, আপনার জীবন বাঁচিয়েছিলাম, এই জন্য আমার ফ্যামিলির ক্ষতি করার জন্য 2 মিনিটের ভেতর যদি আপনার দল এখান থেকে না যায়, আমি ওদের খুন করে ফেলবো। আকাশের কথা শুনে ওপাশের মহিলাটা বলে, আয়ান, কি হয়েছে? তোমার ফ্যামিলির ক্ষতি কে করেছে? আপনার লোকদের কোথায় পাঠিয়েছেন? ওনাদের যেতে বলেন। রফিক চৌধুরীর বাড়িতে গেছে। ও ভালো মানুষ না। আমি আমার প্রতিশোধ না নিয়ে ওইখান থেকে আসতে বলতে পারবো না। ওকে, আমিও দেখি আপনার লোক কিভাবে বেঁচে ফেরে। এই, দাঁড়িয়ে আছিস কেন? ফাইট কর। আকাশের কথা শুনে ওরা পিছিয়ে যেতে লাগলো, আর আকাশ ওদের আরো কাছে গিয়ে রেগে সামনে থাকা টি টেবিলটা এক ঘুষিতে ভেঙে ফেললো। আকাশের হাত দিয়ে রক্ত পড়তে লাগলো। লিডারের কানে শব্দটা গেলে লিডার বলে, ম্যাডাম, আয়ানের হাত দিয়ে রক্ত পড়ছে, ও পাগলামি করছে, আমরা কি করব? ওকে শান্ত হতে বলো, আর তোমরা ওখান থেকে চলে আসো। রফিক চৌধুরী, তোকে তো আমরা ছাড়বো না। আইনের জন্য আজ বেঁচে গেলি, ভাবিস না আজ যাচ্ছে বলে তোকে ছেড়ে দিব। আজ আমরা চলে যাচ্ছি, তোমার হাত দিয়ে রক্ত ঝরছে। হায়ান, হাত বেঁধে নাও। আপনারা যান, না হলে কিন্তু আমি নিজেকে আরো ক্ষতি করব। এরপর সবাইকে ছেড়ে দিল। রফিক চৌধুরী ধরতে যাবে, আকাশ বলে ওঠে, কেউ ওনাদের ধরবেন না, ওদের যেতে দেন, বেশি বোঝা ভালো না। সবাই বাসা থেকে বের হয়ে গেল। আকাশ দৌড়ে ওর আব্বুকে রুমাল দিয়ে ঠোঁটের রক্ত মুছে দিতে লাগলো। আকাশের আব্বু বলে ওঠে, ওরা কে? ওরা কিভাবে তোকে চেনে? আমি পরে বলবো। আপনি তো একজন জঘন্য, লজ্জা করে না? আপনার জন্য আপনার পুরো ফ্যামিলির বিপদে পড়েছিল। আব্বু, এখান থেকে চলো। আমি কে সেটা জানতে হবে না, আমি আপনার ব্যাপারে সব জানি। টিয়া আর আব্বু, চলো। দিয়ে আকাশের হাতের দিকে তাকিয়ে ওড়নাটা ছিঁড়ে আকাশের হাতে বেঁধে দিতে লাগলো। আকাশের আব্বু বলল, ওরা কে ছিল রফিক? কি এমন করেছে? আব্বু, উনি একজন খুনি। উনি আগে মেয়ে মানুষদের প্রেমে জালে ফাঁসিয়ে মেয়েদের বিক্রি করে দিত। অনেক মানুষকে খুনও করেছে। যার বোনকে মেরেছে সেই লোক পাঠিয়েছিল। আব্বু, আকাশ, বাইকে ওঠো, তারপরে সব শুনি। ওই মহিলাটাকে? আকাশের মোবাইলের সাথে সাথে একটা কল আসে। রিসিভ করলে মহিলাটা বলে, আয়ান, ওরা তো চলে গেছে। প্লিজ তুমি নিজের কোনো ক্ষতি করো না, প্লিজ। কিন্তু ও তোমার ফ্যামিলির মানুষ কিভাবে হয়? আব্বু, আপনাকে আমি পরে বলবো। আর আম্মু, এসব করা বন্ধ করেন। ওনাকে পুলিশের হাতে তুলে দেন। প্রতিশোধ নিয়ে আবার আপনি জেলে চান। আমি এটা চাই না। আম্মু, প্লিজ এসব করেন না। আমার বাবা বোনকে ও কিভাবে মেরেছে, তার প্রতিশোধ না নিলে আমি নিজেকে মনকে শান্ত করতে পারবো না। প্রতিশোধ নেবে তাই বলে ওই রকম ভাবে কেন গেছেন? ওনার ফ্যামিলির বাকি লোকরা কি করেছে? ওনার অপরাধের শাস্তি বাকি মানুষ কেন পাবে? আমি ওর মেয়েদের ওর সামনে ধরতে দেখাবো। আম্মু, এটা পাগলামি। ওনার শাস্তি ওনার মেয়েদের পাওয়ার কথা না। আমরা এমন কিছুই করব না। প্লিজ আপনি জেলে যান। আমি এটা চাই না। আমি ডাকছি, তোমার হাতে ব্যান্ডেজ করে নিও। বললি না তো উনি কে? ওনার সাথে আমার 2 বছর আগে দেখা হয়েছিল। আঙ্কেল ওনাকে ফোন করার চেষ্টা করেছিল। সেদিন আমি ওনাকে হসপিটালে দিয়ে রক্ত দিয়ে বাঁচিয়েছিলাম। দাদার থেকে আমার সম্পর্ক শুনে আমার কাছে এসে আমাকে বোঝায়। উনি আমাকে মায়ের মতো ভালোবাসতে শুরু করে। আরেকদিন আবেগের বশে ওনাকে আম্মু বলেছিলাম। পরে সব জানার পর থেকে আমি ওনার সাথে যোগাযোগ করি নাই। আমার দায়িত্ব নিতেও চেয়েছিল। আমি বলেছিলাম খুনির কোনো কিছু নিতে আমি পারবো না। ওনাকে আমি বাসা থেকে ফিরিয়ে দিয়েছিলাম। আল্লাহ ভালো জানে এই ছেলে আর কোথায় কি বানিয়েছে। ছোট আম্মু যদি জানে তার ছেলে আরেকটা মা বানিয়েছে, তাহলে ওখানে স্টক করবে। আম্মু কি করে জানবে? আপনি, আব্বু আর আমি জানি। তুমি এই শহরে কতদিন ধরে আছো? 3 বছর ধরে। আচ্ছা, উনি কেমন কথা বলতে পারে? না, আমি ওনার পরিচয় কাউকে দিতে পারবো না। আর ধরতে গেলে বলি অন্যায় করছে না, সবগুলো পাপীদের শাস্তি দিচ্ছে। আচ্ছা শোনো, এইসব কথা তোমাদের আম্মু যেন না জানে, অনেক চিন্তা করবে। এরপর তারা বাসায় ঢুকলে
বাসার ভেতর ঢুকতে আকাশের আম্মু দরজা খুলে দিল। আকাশ তার হাত লুকিয়ে ফেলে। আম্মু, খাবার দাও, তোমার ছেলে নাকি রুমে খাবে। আকাশ রুমে চলে গেল। তিয়াও আকাশের রুমে খাবার নিয়ে তার পেছন পেছন যেতে লাগলো। এদিকে আকাশের আম্মু আকাশের আব্বুর উপর রাগ দেখাতে লাগলো। কি ব্যাপার, আপনি এখানে কেন? খাবার খাইয়ে দিতে আসলাম। আপনি যান। হাত কেটে এসেছো, নিজের হাতে খেতে পারবে না, চুপচাপ বসে থাকো। এরপর আকাশকে তিয়া খাবার খাইয়ে দিতে লাগলো। সবসময় তুমি নিচে তাকিয়ে থাকো কেন? আচ্ছা, আপনি কি এখনো সিগারেট খান? সবসময় না, মন খারাপ থাকলে খাই। এই সামান্য ব্যাপার নিয়ে কত বছর বাড়ি ছাড়া হয়ে থাকতে হলো, ভাবতে অনেক হাসি পায়। সিগারেট খাওয়া লেগেছিলাম, সিগারেট খাওয়া দেখেছিলাম বলে আমায় আঘাত করলেন, আবার আমি প্রতিশোধ নিয়ে গিয়ে আগুন ধরে দিলাম, আবার সেই আমাকে বাড়ি ছাড়া হইতে হলো, আবার আসলাম। এখন কোনো প্ল্যান নাই আমাকে এই বাড়ি ছাড়া করার। দেখো আকাশ, তখন ছোট ছিলাম, এত বুদ্ধি ছিল না। তোমাকে বলেছিলাম কাউকে বলিস না, কিন্তু তুমি আমার কথা শোনো নাই। রাগ উঠলে কার মাথায় ঠিক থাকে বলো? আর অতীত নিয়ে পড়ে থেকো না। তুমি বাসা ছেড়ে যাওয়াতে আমি মোটেও প্রস্তুত ছিলাম না এমন কিছু হবে। আচ্ছা ঠিক আছে, আপনার রুমে যান। হাতে ব্যান্ডেজ করে দিয়েছো। এরপর আকাশের হাত নিয়ে ভালো করে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। ঘুমা। আমাকে ডিভোর্স কবে দেবেন? কেন, খুব তাড়াতাড়ি ডিভোর্স দরকার নাকি? আর তো কিছুদিন সময় আছে, তার ভেতরে তো আপনাদের বিয়ে। কে বলেছে? আমি শুনেছি। দিয়ে দেবো, ঘুমা। তিয়া আকাশের রুম থেকে বের হয়ে আকাশ দরজা লাগিয়ে দেয় আর ঘুমিয়ে যায়। সকালে ঘুম ভাঙলে দেখে তুলি ওর পাশে বসে আছে। আকাশ ভয়ে চমকে উঠল। তুলি খিলখিল করে হেসে ওঠে। তোমাকে ভয় দেখাতেই পারছি তাহলে আমি? যাই হোক, তোমার হাতে কি হয়েছে? তেমন কিছু না, তুমি এখানে কি করো? ভার্সিটিতে যাবে না? যাবো। রেডি হয়ে নাও। তোরি, আজকে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। তুমি ক্লাস শেষে কোথাও যাবে না। কি কথা, প্রপোজ করবেই নাকি? হুম। এইসব কথা বাদ দাও মাথা থেকে, যা বলছো ওটা করো। এরপর আকাশ রেডি হয়ে ব্যাগ নিয়ে নিচে চলে গেল। তখন তিয়া বলল, আকাশ, আজকে ভার্সিটি যেতে হবে না। কেন? তোর জন্য বাইক আর ফোন কিনতে যাব। আমি বাইক চালাতে পারি না। আমরা শিখিয়ে দেব, তুই ব্যাগ রেখে আয়। আমার জন্য এত টাকা নষ্ট করতে হবে না। তুই কি আমার ছেলে না নাকি? এমন ব্যবহার করস, মনে হয় আমরা তোর আসল মা বাবা না। আম্মু, অযথা টাকা নষ্ট করা আমার দাদা আমাকে শেখায়নি। অভাব কি জিনিস সেটা আমি খুব ভালো করে জানি, তাই ফোটানি করে চলতে আমি চাই না। যত সব অল্প থাকবে, যত অল্প থাকবে তত জীবনটা সুন্দরভাবে থাকবে। যত চাহিদা থাকবে তত অশান্তিতে ভুগতে হবে। ভাই তুই এত জ্ঞানের কথা বলিস না, ভাই তো দরকারি আর ফোনও দরকারি। আমার ফোন আছে। আকাশ ভাই আমার শোন, একদিন ভার্সিটিতে না গেলে কিচ্ছু হবে না। আকাশ যাও, আমি নোট করে নিয়ে আসবো, সেটাই দেখে নিও। এরপর রাফি আকাশের ব্যাগ রেখে তাকে বাইকে করে নিয়ে যেতে লাগলো। আকাশের পেছনে বসেছে তিয়া। তিয়া আকাশকে পেছন থেকে জোরে জড়িয়ে ধরলে আকাশ চমকে ওঠে। আকাশ কিছু বলতে যাবে, তিয়া ওর পিঠে নাক ঘষে বসে থাকলো। আকাশ কিছু বলল না। বাইকের শোরুমের সামনে গিয়ে তিনজনই নামলো। ভেতরে ঢুকে বাইক দেখতে লাগলো। একটা বাইক পছন্দ হলে কিনে নিল। তিয়া আকাশের বাইক চালাতে লাগলো। রাফি আর আকাশের একসাথে যেতে লাগলো। ফোনের শোরুমে গিয়ে আইফোন কিনে নিতে চাইলে আকাশ নিল না, সে স্যামসাং কিনে নিল। তিনজন বের হয়ে রাস্তায় গিয়ে খাবার খেয়ে বিল দিয়ে বের হয়ে যেতে লাগলো। তিনজন বাসার দিকে রওনা দিল। আকাশ, তোর বাইক আমি চালিয়ে পূর্ণ করে দিলাম। আমি এইসব বিষয়ের আগে না। ভালোই। এরপর তারা বাসায় চলে আসে। সোফায় বসে তিয়া বলে, ছোট আম্মু, আকাশ বাইক কিনলো, বাইকের টিকিটটা দাও। তোর আবার বড় ভাই বোন, তোরা দে। চাপ বাবা, আমাদের ফাঁসিয়ে দিচ্ছে। হ্যাঁ ট্রিট দাও। আচ্ছা তিয়া, তুমি ওকে চালানো শিখিয়ে দিও, আর না হয় আমি এসে শিখাবো অফিসের পরে। তিয়া আকাশের বাইকে উঠে আকাশকে বলে, ওঠো। তারা একটা বড় মাঠে চলে গেল। তিয়া আকাশকে শেখাতে লাগলো। আকাশ একা একা চেষ্টা করতে গিয়ে যে পড়ে যেতে নিবে, তিয়া বাইক থামিয়ে দেয়। আর একটু হলে তো। আস্তে আস্তে শিখে যাবে, একদিনে তো অনেক কিছুই শিখেছো। এখন বাসায় যাও, চলো। এরপর তারা মাঠ থেকে বাসার দিকে গেল। বাসায় আসার পর আকাশের সাথে ওর রুমে গেল। তিয়া আকাশের ফোনে নতুন সিম দিয়ে ফোনটা সেটিং করে দিতে লাগলো। আকাশ খাটের উপর শুয়ে থাকে দেখতে লাগলো। তিয়া আকাশকে বলল,
তোমার ফোনে সেটিং করা শেষ? ধন্যবাদ। আকাশের ফোনে ফোন আসলে তুলি বলে, আমি পার্কে, তুমি কি আসবে? হ্যাঁ, তুমি থাকো, আমি আসি। এরপর বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে আকাশ পার্কে গেল। আকাশ তুলির কাছে গেলে তুলি আকাশের বাহু ধরে বলে, কি বলবে বলো। কিভাবে যে বলবো বুঝতেই পারছি না। তুলি, আমি বিবাহিত। আকাশের কথা শুনে তুলি হাত ছেড়ে দিয়ে বলে, আমার সাথে মজা করছো? আমি মজা করছি না, আমি সত্যি বলছি। আর আমি আমার স্ত্রীকে হয়তো ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তোমার স্ত্রী কোথায়? কে সেই ভাগ্যবতী? আছে, নাম বলবো না, বাট আমার স্ত্রী হয়তো আমাকে স্বামী হিসেবে মানে না, কিন্তু আমি তাকে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছি। আমি তাকে ছাড়া কাউকে স্ত্রী হিসেবে মানতে পারবো না। তুলির চোখ দিয়ে পানি পড়ছে। আমি একবার তাকে দেখতে চাই। সম্ভব না। আমি চাই না আমার জন্য আমার স্ত্রীর কোনো সমস্যা হোক। তোমাদের বিয়ে হয়েছে কিভাবে? আর কেনই বা তোমার স্ত্রী তোমাকে স্বামী হিসেবে মানে না? আমাদের গ্রামে সে ঘুরতে গিয়েছিল। ওই যে বাড়িতে উঠেছিল, সেই বাড়িতে আমার দাদা কাজ করত। আমি সব সময় ওইখানে থাকতাম। পাড়ার দায়িত্ব আমাকে দেয়া হয়েছিল। আমি ওনাকে আমাদের গ্রামটা ঘুরে দেখাতাম। হঠাৎ একদিন স্কুলে ক্লাসরুমে দুজনে বসেছিলাম। ওনার চোখে ময়লা গেলে আমি ওনার চোখের ময়লা দেখতে গিয়েছিলাম। ময়লা বের করার চেষ্টাও করেছিলাম। ওরে চিৎকার দিচ্ছিলাম, আর সবাই উল্টাপাল্টা বোঝে আমাদের ধরে মেরে বিয়ে দিয়ে দেয়। তারপর অনেক বছর কেটে যায় আমার স্ত্রীর সাথে। এখন আবার দেখা হয়েছে। দোয়া করি তোমার স্ত্রী যেন তোমার হয়েই যায়। আর আম্মু আব্বু কি জানে না? প্লিজ কাউকে বলো না। আই এম সরি। সরি বলতে হবে না। তুলি উঠে চলে গেলে 5 দিন পর। কি ব্যাপার তুলি? 5 দিন ধরে দেখছি তুই অনেক চুপচাপ হয়ে গিয়েছিস। কই আম্মু? আসলেই তো, কি হয়েছে তোর? কই কিছু না তো। এখানে তো দেখছি সবাই আছে। সবার সাথে আমার কিছু কথা ছিল। সবাই অবাক হয়ে তাকালো। তখন তিয়ার আম্মু বলল, কি কথা বলবি? আর 1 সপ্তাহ পর তো তোর বিয়ে। তার আগে বলে দেওয়া ভালো বোধ হয়। কি কথা? আমি আকাশকে বিয়ে করছি না। তুলির কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আকাশের আম্মু বলল, তুই যা তা বলছিস? তুই না আকাশের জন্য পাগল? এখন কেন বলছিস যে বিয়ে করবি না? আমি কাউকেই ভালোবাসি না আবু। তুমি যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক করতে চাইছিলে, তার সাথেই বিয়ে ঠিক করতে পারো। আমাকে জোর করবে না, রাগ হচ্ছে। কিন্তু আমি আমার বিয়েটা করতে পারবো না, ব্যাস। তুলি কথাগুলো বলেই কান্না করতে লাগলো। তুলির কান্না দেখে আকাশ বুঝতে পারলো না কি বলবে। তুলিকে আকাশের আম্মু চোখ মুছে দিতে দিতে বলে, কি হয়েছে আমাকে সব খুলে বল তো। আমু, তোমার ছেলে আমাকে ভালোবাসে না। ও ভালোবাসে অন্য কাউকে। যেখানে ও আমাকে মেনেই নিতে পারবে না কোনোদিন, সেখানে জোর করেই তার সাথে সংসার করা কি চাই বলো? তাই আমিও চাই না ওকে আর বিয়ে করতে। আকাশ, কাকে ভালোবাসো? আমার জানার মতো তো তোমার কোনো গার্লফ্রেন্ড নেই। থাকবে না কেন? আছে। আর তুলি, আই এম সরি, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে কাঁদাতে চাইনি। তুই কাকে ভালোবাসিস আর আমাদের বলিসনি কেন? আর তুলিকে নিয়ে এভাবে নাটক করার মানে কি? আকাশ এমন কেন করবে? আমার মেয়েকে ভালোবাসতে না পারলে আগে বলে দিত। এভাবে কেন নাটক করলো? আমি তুলিকে বলার চেষ্টা করেছি। তুলি সবসময় পাগলামি করেছে, আর কিছু বললে কান্না করে দেয়। তাই আর বলার সাহস আমি পাইনি। আর আমি কখনোই ওকে নিয়ে নাটক করি নাই। ওকে জিজ্ঞেস করতে পারো, আমি কোনোদিনও বলেছি নাকি যে আমি ওকে ভালোবাসি? আমি ওকে ছোট বোনের মতোই দেখি। আমি কিছু শুনতে চাই না। তুই তুলিকে বিয়ে করবি। সম্ভব না আব্বু, আমি ওকে ছোট বোনের মতো ভালোবাসি। ওয়েট, কার জন্য তুমি আমার বোনকে এত কষ্ট দিচ্ছ আকাশ? দেখো, আমার বোন যদি উল্টোপাল্টা কিছু করে, আমি তোকে কখনো ক্ষমা করব না। তুমি আমার বোনকে বিয়ে করবে, আমার বোনকে রেখে কোথাও অন্য কাউকে বিয়ে করবে না। আর সেটা আমি কোনোদিনও মেনে নেব না। কিন্তু আপনি কে যে আপনার কথা শুনতে হবে? আপনার কোনো অধিকার নাই আমার ব্যাপারে কথা বলার। আমি আপনাকে সে অধিকার দেইনি। আমার অধিকার আছে কি নাই সেটা তুমি খুব ভালো করে জানো। আমি কোনো কথা শুনতে চাই না। এরপর দুজনের কথা কাটাকাটি হলে তিয়ার রেগে আকাশের কাছে এসে থাপ্পড় মেরে বলে, বারবার একই কথা বলিস। আমার কোনো অধিকার নেই। আমার সম্পূর্ণ অধিকার আছে তোর বিষয়ে নাক গলানোর। আপনি আমাকে থাপ্পড় দিতে পারলেন? আর কিসের অধিকার?
আমি আপনার ওপর কখনো অধিকার খাটিয়েছি? আর আপনি ওখানে আসতে পারবেন না। অবশ্যই পারবো, কারণ তুই আমার। তিয়া আর কিছু বলতে যাবে, সাথে সাথেই তুলি চিৎকার করে বলে, তোমরা থামবে। আকাশ চাইলেও আমাকে বিয়ে করতে পারবে না, কারণ অলরেডি বিবাহিত আকাশ। ও ওর স্ত্রীকে অনেক ভালোবাসে। তুলির কথা শুনে সবাই অবাক হয়ে গেল। তিয়া আকাশের দিকে তাকাতেই সোফায় বসে পড়ে। আকাশের আম্মু বলে, কি, তুই বিবাহিত? হ্যাঁ, আমি বিবাহিত। তোর স্ত্রী কে? হারিয়ে গেছে। মানে? তুলি প্রথম থেকে সব খুলে বলল। তুলির কথা শুনে সবাই বলে উঠে, ওই মেয়ে তো তোকে মানে না। তুই কেন ওই মেয়ের জন্য তুলিকে রিজেক্ট করবি? তুই ওই মেয়েকে খুঁজে ডিভোর্স দিবি। আমি তুলিকে বোনের চোখে দেখি। আজব ছেলে তো তুই। যে মেয়ের সাথে বিয়ে হয়েছে তার কোনো খোঁজ নেই, আর সেই মেয়েকে নাকি ভালোবাসে। যত সব আজেরা কথা। শোন, আমি একটাও কথা শুনতে চাই না। তুই ওই মেয়েকে ডিভোর্স দিয়ে দিবি। উনি আমাকে ডিভোর্স দিয়ে দিবে, বাট আমি বিয়ে করতে পারবো না। আম্মু, আকাশকে জোর করতে পারবে না। তুমি আমাকে জোর করে তিয়ার সাথে বিয়ে দিচ্ছ শুধুমাত্র বিজনেসের জন্য। তিয়া আমাকে পছন্দ করে না। তিয়া আর আমার লাইফের মতো আমি আকাশের সাথে হতে দেব না। আকাশ, তুই ওই মেয়েকে বোঝা, দরকার হলে তুলে নিয়ে আয়, আমি তোকে সাহায্য করব। ওইসব দরকার নেই। ওই মেয়ের ঠিকানা জানিস? বললাম তো দরকার নেই। ওনার লাইফ উনি কিভাবে কাটাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি আমার মতো চলতে চাই। প্লিজ এসব নিয়ে আর কেউ কথা বলবো না। এরপর আকাশ সেখান থেকে চলে গেল। তিয়া কান্না করতে লাগলে রাফি বলে, কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? তোমার আবার কি হলো? আব্বু আম্মু, আমি আকাশের স্ত্রী। তিয়ার কথাটা শুনে সবাই হতভম্ব হয়ে বসে রইল। হ্যাঁ, আমি সেই মেয়ে যার সাথে আকাশের বিয়ে হয়েছে। ভাইসাদের বাড়িতে যখন ঘুরতে গিয়েছিলাম তখন আকাশের সাথে আমার পরিচয় হয়েছিল। বাকিটা তো সবাই জানি, সেই মেয়েটা আমি ছিলাম। রাফির সাথে আবার বিয়ে ঠিক হয়ে আছে, এই জন্য আমি কাউকে বলার সাহস পাইনি। আর আকাশকে আমি সেদিন ফেলে রেখে এসেছিলাম। আর আকাশ যে আমাকে ভালোবাসে এটা আমি জানতাম না। জানলে আগেই আমি সবাইকে বলে দিতাম। তিয়ার কথা শুনে তিয়ার আব্বু ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল তিয়াকে। আকাশের আব্বু থামিয়ে দিয়ে বল, থামো ভাইয়া। তুই জন্মের পর থেকে আমার জীবনটা অদৃশ্য করে দিয়েছ। আজ আবার ছোট বোনের জীবনটাও নিয়ে খেলতে লজ্জা লাগছে না? তুই আগে যদি বলে দিতে আকাশের সাথে তোর বিয়ে হয়েছে, আমরা কি মেনে নিতাম না? আকাশ তোর স্বামী জানলে তুই কখনোই ওকে ভালোবাসতো না। আজ তোর জন্য তোর ছোট বোন এমন কষ্ট পেল। বড় আব্বু, আপনারা কত ভালো মানুষ, আমাদের অনুমতি না নিয়েই বিয়ে দেওয়ার চিন্তা করে ফেললেন। আমি তো আগে পছন্দ করি না, এটাই তো। তুই আমার কাজিন, ওকে আমি কিভাবে বিয়ে করব? হ্যাঁ, আমি অন্য একজনকে ভালোবাসি। আপনাদের চাপের কারণে আমার ভালোবাসার মানুষকে ছাড়তে হয়েছে। আর এখানে তো আকাশ তুলিকে সব বুঝিয়ে বলেছে। তুলি তো কখনো আকাশের প্রচার দেয় না। এখানে তুলির দোষ, তিয়ার দোষ, আচ্ছা, এখানে তুলির দোষ, তিয়া আকাশের দোষ ধরে কোনো লাভ আছে? ওদের বিয়েটাই হুট করে হয়েছে। দুজনে কবরকে কিভাবে চায় সেটাই জানতো না, যেখানে হুট করে কিভাবে সবাইকে বলবে। আমি আকাশকে ডিভোর্স দিতে চেয়েছিলাম শুধুমাত্র তোমাদের কথা ভেবে। প্রথমে তো আকাশকে আমি সহ্যই করতে পারিনি। আস্তে আস্তে আকাশকে বুঝতে শিখেছি। আমি বলতে কেউ বলতে পারিনি, কারণ আকাশ আমাকে ভালোবাসে কিনা আমি জানতাম না। সেখানে হুট করে তোমাদেরকে আমি কি বলতাম? আমাদের দুজনের তো একটা সিদ্ধান্ত ডিভোর্স নিয়ে দেওয়া। তিয়া কথাগুলো বলে কান্না করতে লাগলো। আকাশ রুম থেকে দৌড়ে বের হয়ে গেল। রাফি আকাশকে পেছন থেকে ডাকলে আকাশ বলে, পরে কথা বলবো, আমাকে যেতে হবে। আকাশ বের হয়ে গেল বাইক নিয়ে সোজা ওই মহিলার বাসায়। আকাশ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, আম্মু, আপনি আমাকে ভয় দেখালেন কেন? সবাই হেসে দিলে মহিলাটা বলে, দেখলাম আমার ছেলে ভালোবাসে। ধুর, আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আমি কিন্তু তোমার কথা শুনেছি। ওকে আমি জেলে পাঠিয়েছি, সব প্রমাণ পুলিশের হাতে দিয়েছি। থ্যাংক ইউ। তাহলে আব্বুর সাথে বিয়েটা করে ফেলেন। আর কতদিন আব্বুকে কষ্ট দেবেন? আকাশের কথা শুনে মহিলাটা কান ধরে বলে, অনেক দুষ্ট হয়ে গেছো তাই না? আব্বু, আপনি তাকিয়ে আছেন কেন? আমাকে সবার সামনে কান ধরে আছেন। আকাশের কথা শুনে সবাই হেসে দিল। আকাশ লিডারকে বলল, আব্বু আমার বিয়ে খেয়ে যাব, আপনি কাজে ডেকে নিয়ে আসেন। আকাশের কথা শুনে লিডার চলে গেল। কাকে নিয়ে বের হয়ে গেল। বাকি লোকদের বলল, ফুল আর সবকিছু কিনে নিয়ে আসো। তার কথা মতো সবকিছু কিনে নিয়ে আসলো। এদিকে রাফিকে জেলে যাওয়ার কথা শুনে আকাশের আব্বু আম্মু বাসার সবাই জেলে দেখা করতে যায়।
আকাশকে রাস্তায় ফুল কিনতে দেখে গাড়ি থামিয়ে বলে, তুই এখানে কি করিস? তোর না গুরুত্বপূর্ণ কি কাজ? তোমরা সবাই কোথায় যাও? রফিকে দেখতে যাচ্ছ নাকি? আকাশের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আকাশের আম্মু বলল, তুই কিভাবে জানলি আকাশ? আমি সব জানি। আব্বু, টিয়া, তোমরা আবার যাচ্ছ কেন? তোমরা দুজন নামো। ফুল দিয়ে কি করবে? তুমি নামো প্লিজ, তোমাদের লাগবে। এই ফুল দিয়ে বিয়ে দিয়ে দেবো। এই ফালতু লোককে দেখতে যাওয়ার দরকার নেই। আপনি বউ সাজাতে পারবেন কি না সেটা বলেন। কাকে বউ সাজাতে হবে সেটা বলো। আকাশ কিছু বলবে তার আগে পেছন থেকে একজন বলে, আয়ান ভাইয়া, আমরা বাসে চলে গেলাম। আচ্ছা তোমরা যাও, আমি শেরওয়ানি বেনারসি কিনে নিয়ে আসি। আমাকে এসব কিনতে একটু সাহায্য করবেন প্লিজ। আচ্ছা বলবে তো কার বিয়ে? এদিকে আসেন, কানে কানে বলি। এরপর টিয়াকে আকাশের কাছে নিয়ে গেল। সব কিছু বললে আকাশের মাথায় হালকা করে থাপ্পড় দিয়ে টিয়া বলে, ছেলে হয়ে এসব কে করে রে? সবার সামনে মারবেন কেন? আমি ছাড়া কে আছে এসব করার? রেকর্ড হবে, শ্বশুর শাশুড়ির বিয়ে সবকিছু আমরা করবো। আমি ওকে বিয়ের দাওয়াত খাওয়াবো, তোমরা যাও দেখা করে আসো। সবাই ভাবাচাকা খেয়ে গেল। আকাশের আব্বু গাড়ি থেকে নেমে বাইকে উঠে পড়ে। তিনজন বাইকে করে চলে গেল। আকাশের আম্মু বলে, কাহিনী কি হলো? এটা চাচাতো ভাই জেলে, আর ওই না বিয়ে খেতে চলে গেল। এই, ওদের পিছনে যাও তো। সবাই থানা থেকে তাড়াতাড়ি ঘুরে এসে শপিং মলের সামনে ওদের বের হওয়ার অপেক্ষা করতে লাগলো। আকাশ তিনজন বের হলে ওদের পেছন পেছন চলে গেল আকাশ। ভেতরে গিয়ে বলল, আম্মু। রাহেলা, রাজু, তোরা? তুই বেঁচে আছিস? আমরা তো ভেবেছিলাম তুই মারা গেছিস। ওনাকে তোমরা সবাই চেনো। আমিও চিনি, উনি তো আম্মুদের ফ্রেন্ড, সবাই জানে উনি মারা গেছেন। এরপর মহিলাটা সবকিছু বলতে লাগলো। সবাই শুনে বলতে থাকে, রফিক ভাই এত খারাপ ছিল, ভালো করছস জেলে দিয়ে। বাট আমার ছেলের সাথে তোর কি সম্পর্ক? মহিলাটা অবাক হয়ে বলে, ছেলে মানে? ও আমার ছোট ছেলে, যাকে হারিয়ে ফেলেছিলাম। কাজে চলে আসলে আকাশ বলে, আব্বু আম্মু আপনারা রেডি হয়ে আসেন তো। টিয়া আম্মুকে সুন্দর করে সাজিয়ে দিয়েন তো। তুলি তুমি তো ভালো পারো, নিয়ে যাও। আব্বু আম্মু আমার সাথে চলেন। আকাশ রাজুকে নিয়ে গেল। আকাশ ওর আব্বু টিয়ার আব্বু মিলে রেডি করে দিল। এদিকে মহিলাটা রেডি হয়ে আসলে দুজনের বিয়ে দেওয়া হয়ে গেলে টিয়া আকাশের পাশে দাঁড়িয়ে বলে, চলো আমরা আবার বিয়ে করি। মানে কি, কেউ কি শুনে ফেলবে? সবাইকে খাবার খেতে ডাকলে সবাই খাবার খেতে গেল। এরপর সবাই চলেও গেল। একটু পরে টিয়া আকাশের রুমে এসে দরজা লাগিয়ে দিল। এই এটা আমার রুম, এভাবে কাছে আসেন কেন? আকাশের কাছে গিয়ে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিল। কি করছেন? আমার রুম থেকে বের হয়ে যান। কেউ দেখতে কি কি বলবে? কে কি বলবে? আমি আমার জামাইয়ের সাথে যা ইচ্ছে করবো, এতে কার কি যায় আসে? মাথা ঠিক আছে? টিয়া আকাশের মুখে আঙ্গুল দিয়ে উপরে শুয়ে পড়ে সুড়সুড়ি দিতে লাগলো আর বলল, মাথা ঠিক আছে, সবাই বলে দিয়েছে আকাশ চৌধুরী আমার স্বামী। কি বলছেন? এখন চুপচাপ বাসর করতে দিবে নাকি মুখে রুমাল দিব? আকাশ টিয়াকে নিচে ফেলে দেয় আর খাটের সাথে চেপে ধরে বলে, রুমাল আমার মুখে না, আপনার মুখে ধরতে হবে। ওয়েট, দেখাচ্ছি মজা। আকাশ কথাটা বলেই টিয়ার উপরে ঝাঁপিয়ে পড়ে। টিয়া আকাশকে পাল্টা আদর করতে লাগলো। দুজনেই হারিয়ে গেল সুখের সাগরে।